হ্যালো, গুড আফটারনুন। আজকে আমাদের আলোচ্য বিষয়টি থাকবে বায়োলজির ডাইজেস্টিভ সিস্টেম পার্ট 2 এর স্মল এবং লার্জ ইন্টেস্টাইন সম্পর্কিত। তো ক্লাস শুরু করার আগে আমরা বলে দিই, আমাদের এই ক্লাসে রেগুলার বেসিস না দেওয়া হলেও খুব গুরুত্বপূর্ণ টপিকগুলি, যেগুলি এসএসসি, রেলওয়ে এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আসার মতন টপিকগুলি সম্পর্কে আলোচনা করা হবে রোজ। তো আজকে আমরা আমাদের বায়োলজি দ্বিতীয় ক্লাস ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 2টি নিয়ে চলে এসেছি, যেখানে থাকবে ডায়াগ্রামের সাথে এবং ছবি দ্বারা প্রতিটা আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে? প্রতিটা অঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ছবি দেখে দেখুন, আমরা বইতে রিডিং পড়লে সেই জিনিসটি আমাদের হয়তো মুখস্থ হয়, কিন্তু আমরা যদি ছবি দেখে সেই জিনিসটা ছবি সহ আমাদের মাথায় যদি গেঁথে থাকে, দেন সেটা আমাদের ভুলতে একটু সময় লাগে। অনেক সময় আমরা ইচ্ছা করলেও সেগুলি ভুলতে পারি না। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে থাকবে আমাদের পার্ট 2 এর প্রথম যেটি থাকবে সেটি থাকবে লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইন সম্পর্কিত বিস্তারিত কথা বলতে হয়। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে প্রথম আমাদের লার্জ ইন্টেস্টাইন দিয়ে হবে না, ক্লাসটা শুরু করতে হবে পরপর করতে গেলে প্রথমে স্মল ইন্টেস্টাইন দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টিনে প্রথম যেটি থাকবে, দেখুন এই ছবিটা এখানে আছে পাকস্থলীর। আগের দিন পাকস্থলী সম্পর্কিত যে সমস্ত আলোচনায় করা হয়েছিল, পাকস্থলী স্টোমাকে যে কোষগুলি থাকে, অক্সেন্টিক সেল সম্পর্কিত, এবং সেখানে কি আছে, অক্সেন্টিক, মিউকাস, এই সেল সম্পর্কিত আলোচনাগুলি হয়েছিল। আজকে হবে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সম্পর্কিত, এবং আজকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাসটি শেষ করেই দেওয়া হবে। তারপর আগের দিন হয়েছিল স্টোমাকে পেপটিক সেল সম্পর্কিত, যেখানে আমাদের পাকস্থলীতে কোন গ্যাস্ট্রিক জুসটি থাকে সে সম্পর্কিত সব কিছুই আমরা গত ক্লাসে জানতে পেরেছি। আজকে আমরা স্মল ইন্টেস্টিন সম্পর্কে প্রথমে জানব। তো স্মল ইন্টেস্টিনটা ঠিক এখানে যদি পাকস্থলীটি থাকে, তো এখান থেকে নির্গত হয়ে এরকম ভাবে যে একটি পেঁচানো নালীর মতন এবং কিছু নালিকা এরকম দেখা যায়, যেটিকে আমরা স্মল ইন্টেস্টিন বলবো। এখান থেকে শুরু হয়, সেটি এরকম জায়গা থেকে শুরু হয়। বাকিটুকু পাকস্থলীর অংশ। এখানে যে আমাদের পাইলোরাস
পাকস্থলীর যে পাইলোরাস, যে নালিকাটি, সেটা এখানে শেষ হয় এবং এখান থেকে যেটি শুরু হয় সেটিকে বলা হয় কি, প্রথমে যেটি ক্ষুদ্রান্তের একদম প্রথমে, সেটিকে বলা হয় কি বলুন, সেটিকে বলা হয় ডুওডেনাম। কি বলা হবে? ডুওডেনাম। এই নালিকাটি ক্ষুদ্রান্ত এখান থেকে শুরু হয়। এর 3টি অংশ, মানে আমাদের জানার মতন। ডুওডেনাম, নলটা যেখান থেকে শুরু হচ্ছে ক্ষুদ্রান্তের সেটা, আর বাকি যে এগুলি এসবগুলি হচ্ছে জেজুনাম। কি বলা হয়? জেজুনাম। জেজুনাম। খাদ্য কিন্তু এখান থেকে ডাইরেক্ট পেরিস্টোলিসিস চলনের মাধ্যমে কিন্তু খাদ্য এখান থেকে এখানে এবং এরপরে বৃহদান্তে প্রবেশ করে। ঠিক এরকমভাবে জিনিসটি হয়। এই যে এখান থেকে আমাদের ক্ষুদ্রান্তের কাজ শুরু হচ্ছে, ক্ষুদ্রান্ত এই যে এখান থেকে খাদ্য ক্ষুদ্রান্তের ভেতর দিয়ে যেরকমভাবে যায়, যে সেটি কিন্তু এরকম জায়গা থেকে কোথাও একটা এখান থেকে, তারপর এটি লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্তে যায় এবং শেষে সেটি অ্যানাস বা অ্যানাল ক্যানেল, মল হিসেবে এই জায়গা দিয়ে আমরা আবার এই খাবারটাকে কী করি, বাইরে বের করতে পারি। মানে যেগুলো অপাচিত, অর্থাৎ যেগুলি আমাদের শরীরে দরকার হয় না, যে বর্জ্য পদার্থ হিসেবে আমরা রেকটাম মাসলটা থাকে এখানে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, যেটি আমাদের পুরোপুরি শরীরের একটি অপ্রয়োজনীয় অঙ্গ। অনেক সময় বিভিন্ন অপারেশনের দ্বারা এটিকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর আমাদের জেজুনামের পরে যে জায়গাটা, যেটা আমাদের শেষে ক্ষুদ্রান্তের সাথে মেশে এখান থেকে যেই, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয়, শেষ অংশটিকে বলা হয় ইলেয়াম। ILEUM, ইলেয়াম। এই অংশটি শেষ। তো প্রশ্ন আসতে পারে, একটা অর্ডার দিয়ে দিল যে এরপরে কোনটা, তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ডিউডেনাম, জেজুনাম, ইলেয়াম, এর ভেতরে কোনটা ঠিক, কোন অর্ডারটা ঠিক হবে? জেজুনাম, ডিউডেনাম এবং ইলেয়াম। ডিউডেনাম আর জেজুনাম। এরকম অর্ডার দিতে পারে। তো দেখুন, প্রথমে নিশ্চয়ই ইলিয়াম না, এখানে প্রথমে আমাদের কি আছে, এখানে প্রথমে আছে ডিউডেনাম। তো আমাদের খুঁজতে হবে 1 নম্বরে ডিউডেনাম কোনটা আছে, এটিতে আছে, এটিতে জেজুনাম, এটিতে ইলিয়াম। তো অবশ্যই এই অপশানটি আমাদের রাইট হয়ে যাবে, এটি ঠিক হবে, এটি ভুল। এরকম প্রশ্ন আসতে পারে এর শেষ অংশটির নাম কি? ক্ষুদ্রান্তের
শেষ ভাগ কি নাম, এরকম কোশ্চেন আসতে পারে। তো সেখানে হবে কি, সেখানে অ্যান্সার হবে ইলেয়াম, কিংবা প্রথম ভাগটি, কিংবা এরকম আসতে পারে দুরান্তের প্রথম ভাগটি কি নাম, এখানে রয়েছে ডিওডেনাম। আমাদের এই যে দেখুন, এখানে হচ্ছে ডিওডেনাম, এখান থেকে ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে ডিওডেনাম, এখানে কি হচ্ছে জেজুনাম, এই মাঝখানের এগুলিকে বলে জেজুনাম, শেষের অংশটিকে বলা হয়, এই পার্টটাকে বলা হয় ইলেয়াম, এই পার্টটাকে জেজুনাম, এখানে কি, এখানে ডিওডেনাম, মনে থাকবে। বাকি পরে আসি, পরে এটাকে বলা, এটা হচ্ছে বৃহদান্ত, এই পার্টটি, এটা হচ্ছে বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টিন। এখানে কি হয়, লার্জ ইন্টেস্টাইনের সাথে কি থাকে, অ্যাপেন্ডিক্স থাকে। এখানে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটি আমাদের কোনো কাজে লাগে না, এটা একটা ওয়েস্টেড অর্গান, এটা একটা অপ্রয়োজনীয় একটি অংশ আমাদের শরীরের। তারপরে আসে, এটাকে বলা হয় অ্যানাস, অর্থাৎ আমাদের এটা অ্যানাস পাইপ, এটা আমাদের মলত্যাগের সময় এই মাসেলটা দিয়ে আমাদের এই পাইপটা দিয়ে আমাদের মল বাইরে বেরোয় বজ্র পদার্থ হিসেবে। যাই হোক, আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। আর কিছু বলি শেষ করার আগে। এরপরে আসে আমাদের কি আসে, আমাদের লিভার আসে। তো মনে রাখতে হবে, লিভার হচ্ছে এখানে আমরা লিভার সম্পর্কিত আলোচনা করব। লিভার কি? লিভার হচ্ছে পয়েন্ট 1 হচ্ছে লিভার শরীরের এমন একটি গ্রন্থি যেটি আমাদের শরীরে না একদম সেকনির মতন কাজ করে। লিভার কি? লিভার প্রথমেই যদি লিভার সম্পর্কে বলা হয় তাহলে কি, এটি একটি এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই দুটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে যখন আমরা হরমোনের চ্যাপ্টার পড়বো সেই সময়। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কারণ কি, বহিঃক্ষরা গ্রন্থি হলো সেই গ্রন্থিগুলি যেখান থেকে কিছু এনজাইম, আমাদের লিভারেও কিন্তু কিছু এনজাইম থাকে। তো বহিঃক্ষরা গ্রন্থি হলো সেই গ্রন্থিগুলি যেখান থেকে কিছু এনজাইম নির্গত হয়, যে এনজাইমগুলি কি করে আমাদের কমপ্লেক্স ফুডের সাথে, আমাদের জটিল যে খাদ্যগুলি আমরা নিই তার সাথে মেশে এবং সেগুলিকে সিম্পলে একটু সাধারণ খাদ্যে ভেঙে দেয়। অর্থাৎ সেখান থেকে আমরা একটা জটিল খাদ্য কোনগুলি, ধরুন আমরা খেলাম বিভিন্ন ধরনের যেগুলি আমরা খাই দৈনন্দিন জীবনে আমাদের এনার্জির জন্য, তাতে তো আর শুধুমাত্র
এরকম নয় যে শুধুমাত্র ভিটামিন এতে সমৃদ্ধ, শুধুমাত্র ভিটামিন বি বা সি এরকম স্পেসিফিক এরকম তো উপাদান থাকে না। তো সেগুলি করতে গেলে আলাদা ভিটামিন সির আলাদা মেডিসিন পাওয়া যায়, ভিটামিন এ বি সেগুলি সে ব্যাপারগুলি আলাদা। কিন্তু এখানে কি হয়, বহিঃক্ষরা গ্রন্থিতে বহিঃক্ষরা গ্রন্থির কাজটা এরকম, এক্সোক্রাইন গ্ল্যান্ডের কাজটা এরকম। আমরা যে কমপ্লেক্স ফুড খাবারগুলি খাই, আমরা যে খাবারগুলি খাই অর্থাৎ ভাতে কী থাকে, ভাতে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, যেরকম ধরুন কার্বোহাইড্রেট থাকে প্রচুর পরিমাণে, যেহেতু খাদ্যশস্য তো কিছু ভিটামিনের কিছু উপাদান থাকবে, প্রোটিন থাকে সেখানে, স্টার্চ থাকে। তো সেগুলিকে কি করে বিভিন্ন যেমন স্টার্চকে লালা গ্রন্থিতে স্টার্চকে কি হয় ম্যালটোজে ভেঙে দেয়। প্রোটিনকে কি করে স্টোমাকে প্রোটিনকে পেপটোনে ভেঙে দেয়। তো ঠিক সেরকম এক্সোক্রাইন গ্ল্যান্ডেও বহিঃক্ষরা গ্রন্থিতেও কি থাকে, আমাদের লিভারে থাকে বাইল জুস। আমাদের কি হয়, এখানে বাইল জুস থাকে। তো এই বাইল জুস সম্পর্কিত আমরা আলোচনা করব। তার আগে বলি, এই যে বাইল জুস, এটি কিন্তু কোনো হরমোন নয়। তো আর আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিগুলি হচ্ছে হরমোন নিঃসৃত করে। আর এই হরমোনটা এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কেন বলে? কারণ এটা রক্তের সাথে এটি রক্তের সাথে মিশে বিক্রিয়া করে। তার ফলে কি হয়, আমাদের রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের মেসেজ আমাদের শরীরে এই হরমোনের কারণে বিভিন্ন ধরনের মেসেজ আমাদের শরীরে বিভিন্ন এতে পৌঁছে যায়। যাই হোক, এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে পরে আলোচনা করব। যাই হোক, যদি বলা হয় যে লিভারকে কেন এক্সোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, লিভারকে কেন বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়, তো তাহলে আমাদের লিখতে হবে যে লিভার থেকে নির্গত হয় বাইল জুস। এবং দেখুন, কারণটা হচ্ছে লিভার থেকে নির্গত হয় বাইল জুস, যেটি কোনো হরমোন নয়। আর আমরা জানি যে হরমোন নির্গত হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। তাই লিভারকে আমরা এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি বলতে পারি। যাই হোক, বলতে পারি। এখান থেকে কিন্তু আমরা দুটি জিনিস জানলাম, সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে এটা হচ্ছে
এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তার মানে কি হরমোন নিঃসৃত হয়। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড এটা বহিঃক্রয় গ্রন্থি, এটা থেকে কি হয়, এটা থেকে আমাদের বাইল জুস ছাড়া আরও বিভিন্ন কিছু এনজাইম যাই হোক নিঃসৃত হয়। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের শরীরের যে ইন্টারনাল অর্গান আছে তার মধ্যে সর্ববৃহৎ ইন্টারনাল অর্গান এই লিভার। সর্ববৃহৎ ইন্টারনাল অর্গান হচ্ছে এই লিভার। অলসো সব থেকে বেশি ভারীও, এবং সব থেকে ভারী। যাই হোক, দেখুন এখানে একটি লিভারের একটি ছবি আঁকছি। এখানে পাকস্থলীতে প্রথমে এঁকে নিই। এখানে পাকস্থলীটা আঁকলাম। লিভারটা থাকে ঠিক, পাকস্থলীটা থাকে কোথায়, শরীরের মাঝখান বরাবর। আর লিভারটা থাকে কোথায়, লিভারটা থাকে হচ্ছে শরীরের ডান সাইড বরাবর। লিভারটা থাকে ঠিক এরকম ভাবে থাকে। আমরা ভালো করতে পারি না অবশ্য, তো লিভারটা ঠিক এরকম জায়গায় থাকে। আর এখানে যেটি থাকে, এখানে একটি গ্ল্যান্ড থাকে, যেটিকে আমরা বলা হয় কি গল ব্লাডার। এখানে থাকে গল ব্লাডার। আর লিভার থেকে যে অংশটা এরকম করে নির্গত হচ্ছে, সেখানেও একটি গ্রন্থি থাকে, সেটিকে বলা হয়, এই যে এখানে একটি লিভারের মতন দেখতেই প্রায় একটু ছোট আকারে একটি অংশ থাকে, এটিকে বলা হয় প্যানক্রিয়াস। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এটি সম্পর্কেও জানবো আজকের ক্লাসে। এটি লিভার, এটি গল ব্লাডার, এই যে আমরা যে বাইল জুসটার কথা বললাম, এই বাইল জুসটা কিন্তু মনে রাখতে হবে, এটি কিন্তু এই যে বাইল জুসটি,
বাইল জুস, এটি কিন্তু আমাদের লিভারে প্রস্তুত হয়। এটি কিন্তু দু ধরনের কাজ করে। তো এটি যাই হোক, এটি আমাদের কি কোথায় প্রস্তুত হয়? এটি আমাদের লিভারে প্রস্তুত হয়, লিভারে তৈরি হয়, বা কিন্তু হচ্ছে কী হয়, এটা অ্যাকুমুলেট হয় এবং স্টোর হয়। এটা স্টোর করে রাখা হয় কোথায়? শরীরে স্টোর করে রাখে কোথায়? গল ব্লাডারে। যাই হোক, তো যে বাইল জুস সম্পর্কে লিখি। ইট ইজ প্রডিউসড, PRODUCED, produced by the liver but stored in গল ব্লাডার। মনে রাখতে হবে এটা বাইল জুস। আর এটি কী করে? এটি হচ্ছে 90%, 95%। এর কাজগুলি হচ্ছে ওয়ার্ক হচ্ছে 95% ফ্যাটকে 95% ফ্যাটকে যা আমরা খাই সেটিকে কী করে? ব্রেক করে। এটিকে ব্রেক করে কিসে? ফ্যাটি অ্যাসিডে। ফ্যাটি অ্যাসিড। তারপরে বাইল জুস সম্পর্কে আরও কিছু জিনিস জানবো। বাইল জুসে কী করে? বাইল জুস কতটা তৈরি হয়? বাইল জুস প্রতিদিন এভরিডে প্রতিদিন তৈরি হয়। এটি প্রতিদিন 600 থেকে 700 মিলিলিটার, 600 থেকে 700 ml তৈরি হয়। পিএইচ মান কত? আর এর পিএইচ যেটা থাকে, এর পিএইচ থাকে 7.9 থেকে 8.5, মানে একটু নর্মালের থেকে একটু বেশি, 7.4-এর থেকে একটু বেশি, মানে একটু আমলিক নয়, একটু ক্ষারীয়। এর কালার কি থাকে? কালার থাকে ইয়েলিশ টাইপের, যে কালার COLOU এর কালার। বাইল জুসের কালার কি? কালার থাকে একটু ইয়েলোইশ, মানে একটু হলুদাটে টাইপের, হলুদ আর সবুজের মিশ্রণ বলা যেতে পারে, ইয়েলোইশ গ্রিন। এটা কিসের জন্য? এটা হচ্ছে ডিউ টু বিলিরুবিন। ঠিক আছে, বিলিরুবিন নামক একটি রঞ্জক থাকে। বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়? আমাদের জন্ডিস হয়, মনে রাখতে হবে। এই যে বিলিরুবিন জন্ডিসের জন্য দায়ী, জন্ডিস এর জন্য দায়ী, খুব ইম্পর্ট্যান্ট এটা। আরেকটি কি থাকে? আরেকটি থাকে বিলিভার্ডিন। আর কি, এখানে কোনো এনজাইম পাওয়া যায় না, এখানে কোনো ধরনের এনজাইম পাওয়া যায় না, এখানে কোনো এনজাইম পাওয়া যায় না।
বরং কিছু সল্ট পাওয়া যায়, যা এর কাজ এখানে কি হয় বলেই দিয়েছিলাম, যা কি করে ফ্যাট ভাঙে, ফ্যাটকে ভেঙে দেয়। যাই হোক, ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কিত এখানেই শেষ। এর থেকে বেশি কিছু আর ডাইজেস্টিভ সিস্টেম থেকে আসবে না, সে আপনার রেগুলার হোক আর যে এক্সামই হোক না কেন। তো প্রতিদিন আপডেট থাকতে বায়োলজি সম্পর্কে আমাদের সাথে যুক্ত হন। আমাদেরকে ক্লাসটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি ক্লাসকে লাইক করুন এবং কমেন্ট শেয়ার ইত্যাদি করুন। বাই, আজকের মতন, আবার কাল দেখা হবে। থ্যাংক ইউ।